আজকে আসলে আমার খুব ব্যস্ত একটা দিন। তারপরেও যখন আয়োজকরা আমাকে বলেছে যে হাদিস সম্পর্কে অনুষ্ঠান, আমি ভাবলাম যে অল্পক্ষণ যদি সময়ও হয় হয়তো এখানে এসে কিছুটা হাদিস সম্পর্কে কথা বলি বা কিছু কথা শুনি, সেই জন্যই আসা। আমার অলরেডি ক্লাসের টাইম হয়ে গেছে, অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। তো অল্প কিছু কথা বলবো আর কি। হাদি আমার সরাসরি ছাত্র। আমি ওকে 8 সেমিস্টারে পড়িয়েছি এবং মাস্টার্স 2nd সেমিস্টারে পড়িয়েছি। স্টুডেন্ট লাইফেও আমার সাথে তার যোগাযোগ ছিল। ওর লেখা বই সীমান্ত শরীফ এই নামে বই লিখত, সেই বই আমার কাছে এখনো আছে। আমাকে বই লিখে দিয়েছিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম সীমান্ত শরীফ কেন? উত্তরটা আসলে মাথায় নাই যে কি বলেছিল তখন, কিন্তু বইটা এখন আমার কাছে আছে। তো যখন জুলাই আগস্ট যখন আন্দোলন হলো 24 সালে, তখন ওর সাথে ফেসবুকে আমার যোগাযোগ ছিল। আমি ওকে শুধু বলতাম যে একটু সতর্ক হওয়া, একটু সাবধান থাকো, কারণ ভয় লাগতো এই সময়। আমাদের ছেলেমেয়েরা এই যে আমার সামনে বসে আছে, মুক্তা একজন বা বাকি যারা আছে আমার স্টুডেন্টরা, ওরা যেভাবে অ্যাক্টিভিটিস করতো দেখে অনেক ভয় লাগতো। মানে আমরা হয়তো ওই বয়সে সাহসী হতে পারতাম, কিন্তু আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা ওদের মতো অতটা সাহসী না, আমরা ডেসপারেট না। তো এই জন্য বারবার বলতাম যে শরীফ একটু সাবধান থাকো, একটু সাবধান থাকো, এত মানে হয়েছে, এত অস্থিরতা করো না। যখন বিশেষ করে আন্দোলন 5ই আগস্টের পরে ওকে কয়েকদিন হুমকি দিয়েছিল যে বরিশালে কোনো একটা মাঠে আসতে, তখন সেদিন একা আগে চলে গেল যে আমি যাবো এবং আসুক সবাই। তখনও বলেছিলাম যে এতটা সাহস দেখানো ভালো না, একটু সতর্ক হতে হবে। কিন্তু ও ছিল আসলে মানে বেসিক্যালি একটা ডেসপারেট ছেলে, এবং সে যা চিন্তা করতো সেই চিন্তাটাই তার মধ্যে ছিল, সবসময় ছিল। যেদিন শুনলাম মানে আমাদের বাসায় হাদিকে নিয়ে অনেক আলোচনা হতো, বিশেষ করে আমার বোন এবং আমার ভাগ্নিরা, ওরা হচ্ছে হাদিকে খুব পছন্দ করতো এবং তার সঙ্গে দেখা করার জন্য খুব উদ্গ্রীব ছিল। আমাকে মাঝে মাঝে বলতো যে ওকে একদিন নিয়ে আসো, আমরা কথা বলি একসঙ্গে। সেই সময়টা হয়ে ওঠে নাই। আমি আবার ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভোটার না, আমি ভোটার ঢাকা কলেজে, ওই দিকটা আমার কনস্টিটিউয়েন্সি। আমার ছেলে হচ্ছে এই দিককার ভোটার। যখন শুনলাম যে হাদি স্বতন্ত্র দিকে দাঁড়াচ্ছে, তখন আমি আমার ছেলেকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি হাদিকে ভোট দিও, আমার ছাত্র। তো আমার ছেলে ওর সম্পর্কে অনেক কিছু দেখলো, অনেক কিছু শুনলো, তারপরে হচ্ছে ভিডিওগুলো দেখেছে। দেখার পরে সে ঠিক করেছে হাদিকে সে ভোট দেবে। হাদি মারা যাওয়ার পরে আমরা ভীষণ দুঃখ পেয়েছি, ভীষণ শক্ত হয়েছি পুরা ফ্যামিলি। আমাদের পুরা ফ্যামিলি কিন্তু আমরা খুব মানে ডিভাস্টেটেড ছিলাম যে কি হলো এটা, মানে এরকম যে হতে পারে এটা চিন্তারই অতীত ছিল। কেউ চিন্তাই করতে পারেনি যে তোমাদের ঘটনা ঘটতে পারে। তবে ডেসপারেট ছিল, মানুষের ভালোবাসাও তো পেয়েছে। এইভাবে মানুষের মধ্যে চলে যাওয়া, এইভাবে মানে চলে ফেলে বেড়ানো, বা যে কোনো ভাবে যে কোনো সময় যে কারোর কাছে চলে যাওয়া, এগুলো তো সাংঘাতিক রকম একটা মানে একদিকে জনপ্রিয়তা অর্জন করছিল, একদিকে তো সেরকম কারো কারো চোখে তো সে শত্রু হয়ে উঠছিল, সেটাও ঠিক। কারণ স্বতন্ত্র হিসাবে সে এত পপুলার হয়ে যাচ্ছিল, এত একটা নতুন ছেলে একটা এলাকায় এসে এত বিখ্যাত সব রাজনীতিবিদদের সামনে এসে সে পপুলারিটি অর্জন করছে, তাদের সঙ্গে সমানভাবে তাল দিচ্ছে বা তাদের সঙ্গে সমানভাবে প্রতিনিধিত্ব করছে, এটা তো কেউ মানবে না। আমাদের মতো মানে অনুন্নত দেশগুলো, আমি উন্নয়নশীল বলি না বা আমি উন্নত দেশ বলি না, আমরা এখনো অনুন্নত, কারণ আমাদের মন মানসিকতা অনুন্নত। আমাদের মানসিকতা কিন্তু উন্নত হয় নাই। আমরা এখনো যে টিমেরে ছিলাম সেই টিমেরে আছি, এখনো আমরা কোনো একটা পরিবর্তনকে ভালোভাবে নিতে পারি না। যে কোনো একটা মানুষ উঠে আসছে, তাকে আমরা কিন্তু সে যদি প্রচলিত ভাবে উঠে আসে, প্রচলিত কোনো দলের থেকে উঠে আসতো, আমরা কিন্তু এরকম করতাম না। সে হচ্ছে প্রচলিত সমস্ত নিয়ম কানুন ভেঙে, সবকিছু ভেঙে সে উঠে আসছে। সেই ছেলেটাকে তো মানবে না, সবাই মেনে নিতে পারবে না, এটাই স্বাভাবিক। আমাদের যে মানসিকতা, আমাদের মানসিকতাকে মানে হাদিকে ধারণ করার মতো মানসিকতা আমাদের নাই। আমরা ওকে এইভাবে দিতেই পারবো না, কারণ আমরা হচ্ছে এক চোখা জাতি। আমরা যেদিকে তাকাই সেই দিকেই তাকিয়ে থাকি, অন্যদিকে থেকে কেউ উঠে আসবে সেটা আমরা মানতেই পারি না। এই জন্য আমাদের মতো অনুন্নত দেশে এই ধরনের ছেলেদের জন্ম হওয়াটাই একটা অভিশাপ।
তাদের সঙ্গে অভিশাপ নিয়ে আসে যে অপঘাতে তাদের মৃত্যু হবে। কেন হবে? এগুলো হওয়া উচিত না। হাদিও ভেবেছিল যে তার অপঘাতে মৃত্যু হবে, কিন্তু সে একটা জিনিস চেয়েছিল যে বিচার হোক। কতদিন হয়ে গেল, এখনো কি বিচারের কোনো নামগন্ধ আছে? প্রথম দিকে যেটুকু সারা শব্দ ছিল এখন সেটুকুও নাই, তাই না? আমরা কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আমরা সবাই চাচ্ছি বিচারটা হোক, কিন্তু যারা প্রশাসনে বসে আছেন তারা কিন্তু চাইছেন না। এবং আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমার তো ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স, আমি এখন যদিও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আছি, কিন্তু আমি এখানে মাঝে মাঝে আসি, অনেক সময় ক্লাস নিতে আসি, অনেক সময় বিভিন্ন কারণে আসি। আমাদের চেয়ারম্যানের রুম থেকে সরাসরি নিচে তাকালে হাতির কবর। আমি যখনই আসি জানলায় দাঁড়াই, কিছুক্ষণ ওর জন্য দোয়া করি এবং দেখি প্রতিদিন, এখন একটু আগেও দেখে আসছি, অনেক মানুষ কিন্তু ওখানে আছে, সবাই দোয়া করছে। এটা কিন্তু হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে হাত একটা অসাধারণ মানুষ, কিন্তু প্রশাসনের কাছে সে একটা ভয়। প্রশাসন তাকে ভয় পেয়েছে, তার প্রতিদ্বন্দ্বীরা তাকে ভয় পেয়েছে। ভয় পেয়েছে কেন? তাদের আশঙ্কা ছিল, হাদি কিন্তু বলেছে 500 ভোট পেলে না, কিন্তু সাধারণ তার প্রতিদ্বন্দ্বীরা এটা মানতে পারেনি। তারা ভেবেছে যে হয়তো হাদি জিতে আসবে, জিতে আসলে তাদের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এইটাই কিন্তু তাদের একটা ভয় ছিল। এই ভয়টাকেই মূলত টার্গেট করে তাকে হত্যাটা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মধ্যে এই জিনিসটা ছিল, তাদেরকে যারা লাগিয়েছে, যারা তাদেরকে যে কাজ করেছে, তাদের মধ্যে এই জিনিসটা ছিল যে হাদি হয়তো জয়লাভ করবে। আর যদি জয়লাভ করে, এত একটা বাচ্চা ছেলে, একটা নতুন একটা ছেলে, তাদের যে রাজনীতি জানে না, এখনো ভালো মতো প্রতিষ্ঠা হয় নাই, একটা আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসছে, তার কাছে হেরে যাব, এই মানসিকতাটাই কেউ নিতে পারেনি। কিন্তু এটা তো খুব খুব একটা ভীষণ একটা খারাপ জিনিস। এটাই তো হবে। আমরা যখন এলিট থিওরি পড়ি, আমরা কি পড়ি? যে কোনো জায়গা থেকে একটা লিডার উঠে আসতে পারে এবং তাকে সবাই আমরা স্বাগত জানাবো, তাই না? থিওরিতে কিন্তু আমরা পড়ছি, কিন্তু বাস্তবে আমরা সেটা মানতে পারি না। এই জিনিসটাই হয়েছে হাদির সঙ্গে। হাদি যখন, তার যখন গুলি লাগলো, আমার বোন ডাক্তার, ওর যখন ব্রেন স্টেমে লেগেছে, আমার বোন বলেছে যে সম্ভাবনা খুব কম, একমাত্র আল্লাহর ইচ্ছা হলে সে বাঁচবে, না বাঁচবে না। তখন থেকে আমরা কিন্তু ভীষণ কষ্টে ছিলাম যে এরকম একটা ব্রাইট ছেলে, এত সুন্দর একটা ছেলে, এত ভালো কথা বলা একটা ছেলে, সেই ছেলেটা এরকম ভাবে নারী হয়ে যাবে, এটা তো সবার কাছে বিশাল একটা আঘাত। সেই আঘাতটা নিয়ে অন্তত আমরা ভেবেছিলাম যে বিচার, অ্যাটলিস্ট চার্জশিট হোক, কেউ গ্রেফতার হোক, কিছুই কিন্তু হয়নি। এর থেকে দুঃখ আর কিছু নাই যে একটা ছেলে সবার চোখের সামনে দিনের উপরে গুলি বিদ্ধ হলো, সবাই দেখলো, সিসিটিভির ফুটেজ আছে, অথচ গ্রেফতার হলো। এটা হচ্ছে আমাদের প্রশাসন কতখানি ব্যর্থ, সেই ব্যর্থতাটা তুলে ধরে। এর পিছনে অবশ্য আমি ওদেরকেও কিছুটা দায়ী করি, কারণ 24-এর যে আন্দোলন হলো, জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনের পরে উচিত ছিল সরকারটাকে অন্যভাবে গঠন করা, একটা বৈপ্লবিক সরকার হতো। এইভাবে একটা গ্রুপের হাতে কখনোই সরকারের অধিকারটা দিয়ে দেওয়া উচিত ছিল না। একটা বিপ্লবিক সরকার যদি হতো, তখনই যদি পুরোপুরি চেঞ্জটা করে ফেলা হতো। আমি এর আগেও বিভিন্ন টিভিতে বলেছি যে বৈপ্লবিক সরকার হতেই পারত, কারণ আমাদের একটা বিশাল আন্দোলন হয়েছে, বিশাল একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ফলে একটা বৈপ্লবিক সরকার হতেই পারত। এবং সেই সরকার যদি হতো, তাহলে কিন্তু আজকে হাতি থেকে এইভাবে মারা যেত। তখন একটা পদ্ধতি থাকতো, একটা বিচার ব্যবস্থা থাকতো, একটা সবকিছুর একটা জবাবদিহিতা থাকতো, একটা গ্রহণযোগ্যতা থাকতো। সেই কিছু কিন্তু কিচ্ছু নাই, কিছু হয়নি। অর্থাৎ বিপ্লব হয়েছে, বিপ্লব সাকসেসফুল হয়েছে, কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেছে, ফলাফলটা অন্যদের হাতে চলে গেছে, যার কারণে হাদিসের মতো ছেলেদেরকে আমরা চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখি এবং আমরা কোনো কিছু করতে পারি না, আমরা হাতে হাত রেখে বসে থাকি। এই দুঃখগুলো কিন্তু আসলে ভোলার না। আমি এমন একটা দিন নাই যে দিনটায় হাদির কথা মনে করি না, বা যে দিনটায় আমি হাদির জন্য দুঃখ বোধ করি না, বা কষ্ট বোধ করি না, বা দোয়া করি না, এরকম কোনো দিন নাই, প্রত্যেক সময় মনে হয়। কিন্তু আসলে হাদি আস্তে আস্তে সবার মন থেকে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রশাসন এটাকে এমন ভাবে আড়াল করে দিচ্ছে
যে আড়াল থেকে একসময় মনে হয় যে হয়তো সবাই আমরা ভুলে যাব হাদি কে ছিল বা হাদি কি করেছিল। এখন আমাদের তো আসলে কিছু করার নেই। আমাদের যে অবস্থায় আমরা আছি, যে দেশে আমরা বাস করি, সেই দেশে তো আমরা এইভাবেই চলছি এবং আমাদের সামনে ইলেকশন পরে কি হবে সেটাও আমরা খুব আশঙ্কিত যে আসলে কি হতে যাচ্ছে। হাতের যে কথা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই জিনিসটা এটাতেই কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। এই একটা কথা দেশের মানুষকে দুটো ভাগ করে ফেলছে। একজন হচ্ছে একটা গ্রুপের হাতে দিল্লি, একটা গ্রুপের হাতে ঢাকা। আমরা তো ভাবি ঢাকা কেন্দ্রিক, আমরা তো ঢাকাকে পছন্দ করি, ঢাকাকেই আমরা চাই। আমরা যারা ঢাকাকে চাই, আমরা যারা আমাদের মতো সবাই ভাবি যে ঢাকাই আমাদের জায়গা, বাংলাদেশই আমাদের জায়গা, তাদের জন্য একটা অশনি সংকেত। হাদির মৃত্যু যেমন অশনি সংকেত, ইলেকশনের ফলাফলটা কি হবে সেটাও একটা ভয়াবহ ব্যাপার। কি হতে যাচ্ছে, কি হবে, এই জিনিসটা মানে আমাদের সবারই মাথায় নিতে হবে। ইলেকশনে ভোট দেওয়ার আগে এটা চিন্তা করতে হবে যে আমরা আসলে কি কি করতে যাচ্ছি, কাকে ভোট দিব, সেটা মানে ভেবে চিন্তে ভালো করে ভোট দিতে হবে, যেন যে জায়গা থেকে আমরা এসেছি সেই ফ্যাক্টরিতে হাজার যেন আমরা না দিই, একই জিনিস যেন আমাদের সঙ্গে না হয়। আমরা যেন অ্যাটলিস্ট স্বাধীন একটা দেশ হিসাবে, স্বাধীন একটা জাতি হিসাবে দাঁড়িয়ে থাকতে পারি। হাজি তো এটাই চেয়েছিল, আমরাও কিন্তু সেই জিনিসটাই চাই। আমার মনে হয় যে আজকের দিনে আমরা হাদির জন্য অনেক দোয়া করি। হাদি আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করেন। হাদির মতো যেন সে একটা সেরকম যোগ্য একটা ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে, সেটার জন্য যেন সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। এবং সবচেয়ে ভালো লেগেছে হাদির ওয়াইফ, যে উনি হচ্ছেন এই গভর্নমেন্টের সমস্ত জিনিসগুলো স্বীকার করছেন, নিজে গ্রহণ করতে। সেটা আমি খুব খুশি হয়েছি যে আসলে তো হাদি যখন নাই, তখন তার জন্য কিছু একটা সান্ত্বনা দেওয়া, সেই সান্ত্বনাটা নেওয়ার কোনো যুক্তি নাই। এই জন্য হচ্ছে ওনার যে চিন্তাধারাটা আমার সাথে দেখা হয়নি, কিন্তু ওনার চিন্তাধারাটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয় যে আমরা সবাই এইভাবে হাদিকে স্মরণ করবো এবং হাদি যা যা বলে গেছে সেই কথাগুলি যেন আমরা স্মরণ করি। আমি মাঝে মাঝে ওর কবিতাটা শুনি, যে বিদ্রোহী কবিতা যে আবৃত্তি করেছিল। আমার মনে হয় যে কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন, উনিও বলতেন যে এটা হাদির জন্য উনি লিখেছিলেন। এত চমৎকার ভাবে কবিতাটা পড়েছে, মনে হচ্ছে যে ওরই কবিতা, ওর জন্যই কবিতা। এবং এই কবিতা যখনই আমি শুনি তখনই মনে হয় যে মানে কিসের একটা ঘোরের মধ্যে সে নিয়ে যাচ্ছিল মানুষকে। এই ঘোরটাকেই সবাই ভয় পেয়েছে এবং এই ঘোরটাকেই সবাই থামিয়ে দিতে পেরেছে, যার জন্য হাদি আজকে আমাদের মাঝে নাই এবং সে গুলিবিদ্ধ হয়ে অকালে মারা গেছে। 32 বছর একটা ছেলে, যার এখন পৃথিবী দেখা হয়নি, যার এখন আমার নিজের ছেলের বয়স কিন্তু 32। মানে এই বয়সের ছেলেরা তো কিছুই দেখে না, কিছুই জানে না, সেরকম একটা ছেলেকে এরকম আততায়ী হাতে মৃত্যুবরণ করতে হলো। অভিশাপ থাকলো তাদের জন্য যারা এই কাজটা করিয়েছে এবং করেছে। এবং হাদির জন্য আমি অনেক 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 দোয়া করি এবং সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই অনেক দোয়া করেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।